যাও বড় বৌদি, তুমি এই শাড়িটা তোমার বুম্বার বউ শিউলিকে নিজের হাতে দিয়ে এসো। তোমার এই ঘটক দিদিকেও একটা অন্য শাড়ি কিনে দিও, ওটা আবার ভুলে যেও না। এই বাড়ির মেয়ের শাড়ি কি হবে না হবে সেটা কর্তা হিসেবে আমি ঠিক করব, তোমরা না, কেমন? বাবা বাবা আমার কিচ্ছু লাগবে না বাবা। বাবা বাবা অনেক রাত হয়ে গেল তো, পৌঁছতে পৌঁছতে দোকান বন্ধ করে দেবে ওরা। ফোন করিস। তুই কোথায় রে? এই তো বড় বাবু, এক্ষুনি দোকান বন্ধ করে বেরোলাম। আপাতত কোনো কাস্টমার ছিল না, তাই আর কি দোকানটা বন্ধ করে দিয়েছি। না না, সেসব বুঝতে পেরেছি, কিন্তু দোকান বন্ধ করে দিলি? শোন না, এটা কাজ করবি, একবার আয় না আমার বাড়িতে ওই শাড়িটা নিয়ে। আপনার বাড়ি যেতে হবে কেন? না না, ওটা একজনকে উপহার দেবো তো, সেই জন্যই তোকে বলছি যদি আসতে পারিস। আয় না। কি বলছেন বড় বাবু, আপনি উপহার দেবেন? আসলে আপনি তো ফ্রিতে কাউকে বাড়ির লোককেও কিছু ব্যবহার করতে দেন না। আপনি উপহার দেবেন শুনে কিরকম যেন একটা অদ্ভুত লাগলো আর কি। শোন, এরকম ঘুরিয়ে পেঁচিয়ে আমাকে কিপটে না বলে দোকানটা খোল, খুলে ওই শাড়িটা নিয়ে সোজা আমার বাড়িতে চলে আয়। আর শোন, বিয়ে ঘরের সবচেয়ে দামি শাড়িটা কিন্তু আনবি, ঠিক আছে? ঠিক আছে, আসছি। আয়, চলে আয়। এবার বাবাকে মজা দেখাবে এই কবা। এই যে ঘটক দিদি, আমার গয়নাগুলো ফেরত দিয়ে তুমি কালকেই এখান থেকে বিদায় হবে, ঠিক আছে? আজ কেন জানি না একটু বেশি কষ্ট হচ্ছে। শাড়ি নিয়ে তো আমার কোনো লোভ নেই। কাকিমা শাড়িটা শিউলিকে দিয়েছে, তাতেও কোনো খারাপ লাগা নেই। কিন্তু যেদিন আমাদের মেয়েদের ওই পার্টি হয়েছিল, সেই দিনেরও ব্যবহার কাকিমার আমার প্রতি অনেক ভালো ছিল। বসে আছো কেন তুমি? এই পকোড়া খাও, সালাদ খাও, সব খাও, চিপস খাও, এটা তো মেয়েদের পার্টি, মেয়েদের সামনে লজ্জার কিচ্ছু নেই, খাও। আজ তাহলে এরকম কেন? এদিকে কাকিমার চোখের চোখ কুশল হয়ে গেছি আমি, আর অন্যদিকে কাব্যবাবুর সঙ্গে কিছু না কিছু নিয়ে লেগেই রয়েছে। আমার যার কিছুই ভালো লাগছে না। না, আমি এগুলো নিয়ে আর ভাববো না। আর তো পুজো কটা দিন, তারপর তো আমি এই বাড়ি থেকে চলেই যাব। ধুর, ভাল লাগছে না আর কিছু। রোজ রোজ এই বাড়িটার সঙ্গে বড্ড বেশি জড়িয়ে পড়ছি আমি। কি আর থাকতে পারলেন না তো? সেই এই ঘরেই। শুনুন, দাদা যদি ঘরগুলোকে এলোমেলো করে রাখে, তাহলে তো বোনকে গোছাতে আসতেই হবে, তাই না? এইগুলো কি আবার এগুলো নিয়ে এসে জড়ো করছেন ঘরে? এবারে নোংরা হবে, তখন তো আমাকে আবার আসতে হবে দাদার ঘর গোছানোর জন্য। এগুলো এলোমেলো হবে না, পুজোর বাজার সবাইকে এমনিতেই দিয়ে দেবো। আর এই যে বলছি, এটা আপনার জন্য। দেখুন দেখুন, বলুন। পছন্দ হয়েছে? আপনি এটা সত্যি
আমার জন্য এনেছেন? হ্যাঁ, কি বলুন তো, আমি অফ টাইমে শাড়ি টাড়ি পরি না, তা যখন পরি না তখন সেটা আপনার জন্য। সকালবেলা আপনার সাথে এত ঝগড়া হলো, ঝগড়ার চোটে খাটটাও ভেঙে গেল, আর তারপরেও আপনি আমার জন্য শাড়ি এনেছেন? আসলে কি বলুন তো, যবে থেকেই রোজগার করছি না, পুজোর সময় বাড়ির সবার জন্য, ছোট বড় সবার জন্যই আমি কিছু না কিছু নিয়ে আসি। আর এবার তো পুজো বাড়িতেই হবে, আর আপনি যখন এই বাড়িতে থেকেই গেলেন, তাই ভাবলাম আপনার জন্য একটা পুজো গিফট নিয়ে আসি। আপনার যদি পছন্দ না হয় তাহলে আমি চেঞ্জ করে আনতে পারি কিন্তু। না না, আমার খুব পছন্দ হয়েছে, পাল্টানোর তো কোনো প্রশ্নই ওঠে না। যতই এটা আমাদের দোকানের সবচেয়ে দামি শাড়ি হোক, ঘটক দিদি কিন্তু আজ তার সবচেয়ে দামি উপহারটাই পেয়ে গেছে কাব্যর কাছ থেকে। কাব্যর দেওয়া শাড়ির কাছে এ শাড়ি একেবারে মূল্যহীন। থাক, শাড়িটা আমার কাছেই থাক, অন্য কোনো সময় ওকে দেব না হয়। যাক বাবা, একটু নিশ্চিন্ত হলাম। ছেলেটা আমার খিটখিটে হলেও মন্দ না। আমি এটা অষ্টমীর দিন পরব। ও, আর একটা কথা আপনার থেকে জেনে নিই। আচ্ছা বলুন তো, এইটা কি সেই একটা কিনলে একটা ফ্রি পাওয়া শাড়ি নয় তো? মানে আচ্ছা, আপনার বেশ মনেও থাকে। হ্যাঁ, মানে আমার পেছনে লাগার কোনো কিছুই মিস করেন, উল্টে কথা শোনাতেই হয়, তাই না? কাকিমা, অন্তত ডিমগুলো আমাকে ছাড়াতে দিন। না না, এই তো হয়ে এলো, আবার হাত লাগাবে কেন? যার কাজ করার ইচ্ছা থাকে না, সে এসে কাজ করে, অমন দূরে দাঁড়িয়ে থেকে করব করব বলে না। আসলে কি বলুন তো মা, ঘটক দিদি কোনো কাজই ঠিক মতো করতে পারে না, শুধু মুখেই বড় বড় কথা। এটা কাকে দেব? এই যে আমাকে দাও শিউলি। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। ঘটক দিদি, শোন মা। হ্যাঁ বাবা। বলো। এই নে, ধর এই শাড়িটা নে। নে, ये ঘরের একেবারে এক্সক্লুসিভ শাড়ি। উমা, কি গো দাদা, এটা তো বিয়ের ঘরে সব থেকে দামি শাড়িটা গো। শাড়িটা নয় নয় করে প্রায় 20-25 হাজার টাকা দাম হবে। কি বলো বড় বৌদি? তো হবেই, কি হয়েছে? তোরা তো চোখ টোটাচ্ছে কেন? আমার সোনার টুকরো মেয়েকে একটা দামি শাড়ি দিয়েছি, হয়েছে? না না বাবা, আমি এই শাড়িটা নিতে পারবো না। এত দামি শাড়ি, আমাকে ক্ষমা করবেন, আমি পারবো না এটা নিতে। ভালোবেসে কেউ কিছু দিলে সেটা নিতে হয় ঘটক দিদি। সম্পর্কের দামটা বোঝ, তাহলে আর দামটা শুনে চমকাবি না। ঠাম্মি, আমি না চাইতেই তোমাদের কাছ থেকে যা যা পেয়েছি, আমি সত্যি জানি না যে আমি তার যোগ্য কিনা। আমার ভাগ্যে যে এত ভালোবাসা, এত স্নেহ লেখা ছিল, আমি সত্যি ভাবতে পারিনি। ঘটক দিদি, ওসব কপালে লেখা টেখা কিছু থাকে না গো, ওই জোর করে কপালে লিখিয়ে নিতে হয়। যেটা করতে তুমি একেবারে সিদ্ধহস্ত কেমন করে বড় বৌদির গয়নাগুলো জোর করে লিখিয়ে নিলে না,
বড় বৌদি, তোমার একটা জিনিস মনে আছে? কাব্যর বিয়ের সময় দাদা কিরকম কিপটেমো করছিল? এই এই এই, তোর বৌদিকে সাক্ষী মানতে হবে না, আমার সব মনে আছে। বাবা, সত্যি দাদা, তুমিও না বাড়ির লোকের সাথে এত খারাপ ব্যবহার করেছিলে, তারপরেও এই বাইরের মেয়েটাকে এত দামি শাড়ি দিচ্ছ বিয়ের ঘর থেকে। তাও যদি জানতাম তুমি নিজের আসল বৌমা শিউলিকে শাড়িটা দিচ্ছ, সেটা না হয় আলাদা কথা ছিল। তোমার না মাথাটা পুরো গেছে গো। হ্যাঁ, কারণ আমি না ছেলের বউয়ের থেকে মেয়ের আদর আবদার বেশি পেয়েছি, তাই বউয়ের বদলে আমি আমার মেয়েকে দিলাম, বুঝতে পেরেছিস? শোন মা, আমি তোকে একটা কথা বলছি, এবার থেকে একটা কাজও করবি না, পায়ের ওপর পা তুলে বসে থাকবি। হ্যাঁ, এটা মনে রাখবি যে তুই যে সে কেউ নয়, তুই হচ্ছে গোবিন্দ মল্লিকের মেয়ে। ও বাবা, সবাই খেতে বসে গেছে। আরে তুই সকালে জলখাবার করেছিস? করিস নি তো? দেরি করিস না, যা যা যা, সবার সঙ্গে বসে পড়, যা। আরে দাঁড়িয়ে রইলি কেন? যা যা। কি শিউলি, না আমি বুঝতে পারছি না তুমি দাঁড়িয়ে রইলে কেন? আরে খেতে দাও ঘটক দিদিকে। আমি? হ্যাঁ তুমি তো, এই তো একটু আগেই তুমি শেখাচ্ছিলে না যে আমি বাড়ির বউ, কোন কাজ কিভাবে করতে হয় সেটা আমি তোমাকে শেখাচ্ছি, দেখিয়ে দিচ্ছি বলছিলে না? এখন খেতে দাও। আরে যা বলছে সেটা শোনো, নইলে ওর বাড়ি বের করে দেবে হয়তো। এই কি কাণ্ড, ওকে শুকনো মরে দিচ্ছে কেন? হ্যাঁ, না না গোবিন্দ বললি কে? যাও ওইখানে পাউরুটি আছে, যাও পাউরুটি দাও, ওকে দাও। থাক না বাবা, আমি এটাই খেয়ে নেব। না না না, কিছু থাকবে না শিউলি, আমার কথা শোনো, একটা কড়া দেখে পাউরুটি নাও, তারপরে পুরু করে মাখন দাও। করো। ও বৌমা আর মান্তুকে যে পরিমাণ মাখন দাও, সম পরিমাণ মাখন ও রুটিতে মাখিয়ে দাও। আর একটা কাজ করো, ডিম না, ডিম ডিম, হ্যাঁ ওটা ভালো করে ছাড়িয়ে দাও। দাঁড়িয়ে রইলে কেন? ছাড়িয়ে দাও। বাবা, এসব আমার সত্যি লাগবে না, আমি এমনি খেয়ে নেব। আর এমনিতেও কাকিমাও তো খেতে বসেনি এখনো। কি হয়েছে? তোর কাকিমা খেতে বসেনি তো? চোখের সামনে দেখতে পাচ্ছিস মান্তু খেতে বসে গেছে। দেখ, মানে কি দাঁড়ালো যে এবারের মেয়েরা আগে খেতে বসে, বউরা পরে খেলেও চলে। আর তুই তো এখন আর এবারের বউ নয়, তুই এবারের মেয়ে, ভুলে যাচ্ছিস কেন? তুমি এতেও ভেদাভেদ করছো দাদা? সত্যি তোমার যে কি হয়েছে না। আর তাছাড়া কার সাথে কার তুলনা করছো দাদা? ওই বাইরের মেয়ে ঘটক দিদির সঙ্গে তুমি আমার তুলনা করছো? কি জানি বাবা, তোমার এত কিছু জ্বালা গো দাদা আমাকে নিয়ে। শোন, একটা জিনিস মনে রাখ, তোর কপাল ভালো যে আমি আমার মেয়ের সঙ্গে তোর তুলনা করলাম। 50 বছর তো বয়স হলো, হ্যাঁ এই বয়সেও তুই যদি এই বাড়িতে থেকে বাড়ির মেয়ে হিসেবে সমস্ত সুযোগ সুবিধা নিতে পারিস, তা ঘটক দিদি আমার মেয়ে, ও কেন নেবে না? আমি এই বাড়িতে থেকে সুযোগ সুবিধা নিই দাদা? দাদা দেখলে মা, দাদা মুখে যা আসছে আমাকে তাই বলে যাচ্ছে। কিন্তু এই আমার দিকে দেখা, তুই সুযোগ সুবিধা নিস না? সত্যি করে বলবি, এই বাড়ির সবচেয়ে যে ভালো ঘর, যেখানে আলো বাতাস খেলে, সেই ঘরটা কে ব্যবহার করে? তুই। বাড়িতে একটা
কাজও করিস না, কুটোটি পর্যন্ত জানিস না, তোর একটাই কাজ যে আমার ভবার মাথাটা খাওয়া। ভবা ভবা করো না তো। উনি নিজের ইচ্ছে মতো ছেলের বউ করবেন আর কেউ কিছু বললেই দোষ। আমাকে জ্বালানোর জন্য এসব করছে, বুঝি না নাকি? তুমি আমার ভবাই যাকে, আর এমন কুড়ে ডিম হয়েছিস যে এবার কাজ না করে করে চেহারাটা কি বানিয়েছিস একবার দেখ। বড় বৌদি, তুমি মুখে কুলু পেটেছো কেন গো? দাদা আমাকে এতগুলো কথা বলছে, তুমি শুনছো না? আমি এ বাড়িতে থেকে শুধু সুযোগ সুবিধাই নিই বড় বৌদি, আর কিচ্ছু করি না। সত্যি গো, ঠাকুরজিকে কেন এমন করে কথা শোনাচ্ছ? এই তো শুনিস সাক্ষী মাতার না, না তোর বদ বুদ্ধিগুলো সব শোনে, সে অনুযায়ী লোকের সঙ্গে সেভাবে ব্যবহার করে, সমস্ত সুযোগ সুবিধা যা পাওয়া যায় সব বড় বৌদি ব্যবস্থা করে দেয়। আমি অবাক, তারপরেও তুই তোর আপনজন বড় বৌদিকে কথা শোনাচ্ছিস। মা দেখেছেন মা, একটা কথা বললে আপনার ছেলে দুটো উল্টে কথা শুনিয়ে দেয়, আমাকে দেখেছেন? আমি ভুল বলেছি? তুমি তোমার মাথাটা খাওয়ার সুযোগ বান্ধুকে দাও না, তোমার ননদকে দাও না? বেশ করেছি, আমার মাথা কে খাবে সেটা তো আমি ঠিক করব। ঠাকুরজি যদি খায় আমার মাথা, তাতে তোমার কি? তোমাকে বলেছি আমি কেন কথা? হ্যাঁ বলতো। আচ্ছা প্লিজ তোমরা চুপ করবে? হ্যাঁ, খাওয়ার টেবিলে কি শুরু করেছো তোমরা? এই তো চলে এসেছে আমার হিরো বাপ কা বেটা। উমা, আই এম প্রাউড অফ ইউ। এতদিন ধরে আমার ছেলেটা তার মায়ের আঁচলের তলায় থাকলেও সম্প্রতি যে তার ভীষণ উন্নতি হয়েছে সেটা প্রত্যক্ষ করে আমি ভীষণ খুশি। আরে কি উন্নতি হলো রে নাতি? বিয়ের পর যা যা হওয়ার দরকার সেগুলো তো দেখছি না। আমি দেখেছি মা, ওই শাড়িটা নিয়ে আমি যখন বুম্বার ঘরে গেলাম ওই ঘটক দিদিকে শাড়িটা দিতে, আমি আড়ালে কি দেখলাম জানো? বুম্বা ঘটক দিদিকে আর একটা ভালো শাড়ি উপহার দিচ্ছে। সেটাই তো ঘটক দিদির কাছে সবচেয়ে দামি উপহার। আমার বুম্বারে কি হলো ঠাকুর? কাল গয়না, আজ শাড়ি, আমি তো কিছুই জানতে পারিনি। আসলে এই ব্যাপারটা না তোমাদের সকলের খুব জানার দরকার ছিল বাবা। ভেরি ভেরি প্রাউড অফ ইউ মাই সান, ভেরি ভেরি প্রাউড অফ ইউ। তুমি একটা দারুণ কাজ করেছো যে বাপের মুখ উজ্জ্বল করেছো আর মায়ের মুখ ফ্যাকাশে করেছো। তার থেকেও একটা বড় কাজ তুমি করেছো, এটা বলতেই হবে। বউয়ের প্রেমের সাগরে তুমি লাইফ জ্যাকেট ছাড়াই ঝাঁপ দিয়েছো, অসাধারণ। এই কথা আমায় বলতেই হবে। আই এম প্রাউড অফ ইউ, ভাবা যায় না। আমার লেট হয়ে যাচ্ছে, আমি বেরোচ্ছি। খেয়ে যা বাবা, লক্ষ্মী সোনা। খেয়ে যা, খেয়ে যা। হ্যাঁ হ্যাঁ আমি খাচ্ছি। হ্যাঁ জয়দেবী বলুন। হ্যাঁ আমি আসছি, আপনি আসুন, দেখা হচ্ছে। ওকে বাই। হ্যাঁ, তার মানে উকিলবাবু এখন ওদের ডিভোর্সের ব্যাপারে কথা বলার জন্য দেখা করতে যাচ্ছেন। আমাকে যেভাবে হোক আটকাতেই হবে। আজ কাব্য কোর্টে যাওয়ার আগে ওর থেকে আমি শাড়ি বাগাবই।
ব্যাপার বলুন তো, আপনার কি মাথা ব্যথা খারাপ? হ্যাঁ, চলন্ত গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ছেন। এই আপনি কাজ করুন তো, ভেতরে যান। ভেতর না, আপনি বাইরে যান, আপনি বাইরে যান। না, আমি কোথাও যাব না, আর না আমি তোমাকে যেতে দেবো। যদি তোমাকে যেতে হয় এই গাড়ি আমার উপর দিয়ে চালিয়ে তুমি চলে যাও। কিছুতেই ডিভোর্সটা হতে দেব না আমি, কিছুতেই না। ইচ্ছে তো আমার তাই করছে, কিন্তু করতে পারছি কই। এই শুনুন, ঘটক দিদি না আমাকে দেখে লুকিয়ে বলে মনে হচ্ছে। দেখি। এই তুমি সবসময় ঘটক দিদি কেন করো বলো তো? আমি তোমার চোখের সামনে দাঁড়িয়ে রয়েছি, তুমি চারপাশে ঘটক দিদিকে দেখছো। তুমি কিন্তু শুধু আমাকে দেখবে, শুধু আমাকে। আমার উকিলের চোখ, আমি যখন বলেছি ঘটক দিদি ওখানে আছে মানে আছে। চোখে হারাবে বলো? তুমি ঘটক দিদি কেন করছো এত? ওই জীবনে যে কি সমস্যা সত্যি বুঝতে পারি না। চলো না, কি চাও কি আমি? ও কাব্য, কি তুমি ঘটক দিদিকে শাড়ি কিনে দিয়েছো, কই আমাকে, মানে তোমার আসল বউকে তো শাড়ি কিনে দাওনি। শোনো না, এই তুমি এক্ষুনি হাওড়া ময়দান বাজারে গিয়ে আমাকে একটা শাড়ি কিনে দাও না বাবু, শাড়ি কিনে দাও না। বাজে কথা। আপনি এখানে, বুঝতে পেরেছি। হ্যাঁ, কোথায় কোথায় গো? এই তো ধরেছি। না, ধরিনি। শোনো কাব্য, তুমি আমাকে ঘটক দিদির চেয়েও ভালো দামি শাড়ি কিনে দেবে না তো আমি তোমাকে কোথাও যেতে দেবো না। আমাকে খেতে কাজ নেই? হ্যাঁ মানে আছে, কোথায় যাবো আমি? পাবো, আমাকে শাড়ি কিনে দাও। উফ, এই খিটখিটে উকিল কোর্টে যাওয়ার চেয়ে শিউলিকে নিয়ে শাড়ি কিনতে যাওয়াই ভালো। কোর্টে গেলেই তো ডিভোর্স করিয়ে দেবে। এই শুনুন, আপনি তো খুব সাহস। আপনি আমাকে অর্ডার করছেন? বেশ করেছি, আমি ঘটক দিদিকে শাড়ি কিনে দিয়েছি, বেশ করেছি। আমার যা ইচ্ছা আমি তাই করেছি। আর ঘটক দিদি তো আমার স্ত্রী। 7 পাক ঘুরে সিঁদুর দান করে বিয়ে হয়েছে। হ্যাঁ, বিয়েটা বাবার জন্যই হয়েছে, বাট হয়েছে তো তার জন্য ওর প্রতি আমার 1% হলেও দায়িত্ব আছে, কিন্তু আপনার প্রতি আমার বিন্দু মাত্র দায়িত্ব নেই। বুঝতে পেরেছেন? আপনি আমায় যে শাড়ি গয়না দিয়েছেন তার থেকেও দামি হলো আপনার এই একটা কথা। আর ওই যে ঘটক দিদি আমাকে কিডন্যাপ করে তোমার সাথে বিয়ে করে নিল, তার বেলা। এই শুনুন, ঘটক দিদি কি করতে পারে কি করতে পারে না সেটা আমি ভালো করে জানি, আপনাকে জ্ঞান দিতে হবে না। বুঝতে পেরেছেন? অনেক দিন হয়েছে বাড়িতে এমনি পড়ে আছেন, আমার আর ভালো লাগছে না। আপনি যান তো, যান বলছি। গাড়ি থেকে তো নামতে পারলাম না, যদিও ভালোই হলো, আমি তো কোর্টেই যেতাম। আশা করি মাঝ রাস্তায় সিটের তলায় ঝুঁকে দেখবেন না। চুপচাপ লুকিয়ে থাকি বাবা, আবেগের বশেও মাথা একবারও তোলা যাবে না দিদি। দাদা ওই ঘটক দিদিকে নিজের মেয়ে বলে যে আদিক্ষেতা শুরু করেছে,
আমি কিন্তু বলে রাখছি বড় বৌদি, এর বিরুদ্ধে তুমি যদি প্রতিবাদ করতে না পারো তাহলে ওই শিউলিকে পাত্তারি গুটিয়ে এখান থেকে চলে যেতে হবে। হ্যাঁ, ধুর, কিচ্ছু ভাল লাগে না, যাই চাই কিছুই পাই না। এটা কিন্তু ঠিক হচ্ছে না। হ্যাঁ, আপনার প্লিজ তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করুন। আমার বর আমাকে শাড়ি কিনে দিল না, অথচ ওই ঘটক দিদিকে শাড়ি কিনে দিল। মাঝখান থেকে ঘটক দিদি এসে আমার মাথায় চাটি মেরে আমার নাচটাও বন্ধ করে দিল। এত অপমান, এত অপমান কিন্তু আমি সহ্য করব না। হ্যাঁ, আপনারা এক কাজ করুন তো, আমার আর কাব্য পার্মানেন্টলি এক খাটে শোয়ার একটা ব্যবস্থা করুন তো। আরে বাবা, আমি বলতে চাইছি যে আমার আর কাব্য আজ থেকে একসাথে এক ঘরে থাকার একটা ব্যবস্থা করুন তো। কি করে করবো বলো? মানে আমার ছেলে, মানে আমার বুম্বা রাজি হলে তো হবে না। আরে তো রাজি করান শাশুড়ি মা, রাজি করান। আর শুনে রাখুন, হ্যাঁ, আপনারা দুজনেই শুনে রাখুন, আমি কিন্তু আজ থেকে আমার বরের সাথেই শোবো। হ্যাঁ হ্যাঁ, শোবে তো, তুমি তো শোবে কাব্যর সাথে। এই বড় বৌদি বলছি, আমি যা করার করছি বুঝেছো, এই কাজটা তুমি আর করতে পারবে না, আমার উপর ছেড়ে দাও। আমি আজ থেকে ওই ঘটক দিদির জায়গায় শিউলিকে কাব্যর ঘরে শোয়ানোর একটা ব্যবস্থা করছি, বুঝলে না? তারপরে ওই আর কি, আগুন আর ঘি পাশাপাশি রাখলে যা হয়, টপ টপ করে আগুন জ্বলে ওঠে। এই মান্তুটা একেবারে পাজির পাঝাড়া, আবার শুরু করে দিয়েছে। শোয়াচ্ছি শিউলিকে আমার নাতির পাশে, তোদের ছক কষা আমি বের করছি। সীমা, আমি সাজবো না? হ্যাঁ হ্যাঁ, তো সারা জিনিসগুলো কোথায়? তুমি যে অতগুলো শাড়ি নিলে, আমার বাবা কত শাড়ি সব নিয়ে গেলে, আবার একটা শাড়ি দিলাম সেটাও নিলে, সেই শাড়িগুলো পরে সেজে গুজে। কি যে বলেন শাশুড়ি মা, ওই শাড়িগুলো তো আপনার ছেলেকে বশ করার জন্যই, তাই না? আপনি এক কাজ করুন, হ্যাঁ, কিছু গয়না দিন তো। না দেখুন, মল্লিক বাড়ির ছেলের বউ গয়না না পরলে মানায় বলুন? এই যে বিয়ের পর ছেলের বউকে তো আশীর্বাদী গয়না দিতে হয়, সেটাও তো দেননি। আর এই যে আমার পিসি শাশুড়ি মা, আপনিও তোমাকে গয়না দেননি। হ্যাঁ, ভুলে গেছেন? হ্যাঁ, ভুলে গেছেন না? তাতে অবশ্য আমি কিছু মনে করিনি। তো কাজ করুন, আজকে দিয়ে দিন। আজকে? আমি কোথায় গয়না পাবো? আমার কাছে তো কোনো গয়নাই নেই। আমার তো সব গয়না আমার ছেলে, সব তো ঘটক দিদির কাছে গচ্ছিত আছে গো। আমি কোথায় পাবো? ও আছে আছে, ঠাকুরজি তোমার কাছে তো অনেক গয়না আছে, তুমি দিয়ে দাও। আমার কাছে? হ্যাঁ, ইয়ে হয়েছে, ওই সোনার গয়নাগুলো তো নেই। মানে কি হয়েছে বড় বৌদি, সবকিছু লকারে তুলে দিয়ে এসেছি। লকার থেকে তো এখন কিছুতেই আনা যাবে না, তাই না? আরে ধর, কারোর কাছে দেখছি কিছুই নেই। শাশুড়ি মা, আপনি বরং আপনার এই যে গলার হারটা, এটা আমাকে খুলে দিন। না 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 না, আমার কথা শোনো। না 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 না, বাবারে বাবা, এই শিউলি তো একেবারে দেখছি ডাকাত মেয়ে। বড় বৌদির গলার হারটা একেবারে টেনে খুলে নিচ্ছে। যা পারে করুককে বাবা, আমি কিছু দিতে পারবো না। আগের দিন ঘোল খাইয়ে 7টা শাড়ি হাতিয়েছি, আজ এই হারটা, ভালোই মুরগি শাশুড়ি পেয়েছি। কি ভালো যে আপনারা, আসছি আমি। হ্যাঁ বড় বৌদি, আমার কি হবে ঠাকুরজি? আমার কি হলো গো? আমার কি সর্বনাশ হয়ে গেল গো? কি সর্বনাশ হয়ে গেল? এক এক করে আমার সব চলে যাচ্ছে গো, সব চলে যাচ্ছে। এই শিউলিকে আমি না পাচ্ছি গিলতে, না পাচ্ছি উগড়োতে। আমার তো সেই শাঁখের করাতের মতো দশা গো।
পাশে গেলেও কাটি এ পাশে গেলেও কাটি। না পাচ্ছি বৌমানকে তাড়াতে, আর না পাচ্ছি বউটুকে। কি বলছেন কি আপনি? আমিও আগে জানতাম না, দার্জিলিং যাওয়ার পরে জানতে পারলাম। আমার হাজবেন্ড তো নিজের ইচ্ছেতেই আমাকে নিয়ে দার্জিলিংয়ে গেছিলেন বেড়াতে, কিন্তু আমার শাশুড়ি ফোন করাতে 5 দিনের ট্যুরটা জাস্ট 2 দিনের মধ্যে আমরা কমপ্লিট করে ফিরে এসেছি। আপনি একটা কাজ করুন তো, আমাকে সব ডিটেলে বলুন তো, আমি নোট করছি। আমার হাজবেন্ড মানে অভয় খুবই বোকা একটা মানুষ, শুধু মায়ের কথায় ওঠে আর বসে। মা আর ছেলে মিলে আমার লাইফটা হেল করে রেখে দিয়েছে, প্রচণ্ড প্রবলেম ক্রিয়েট করে। আমি এখান থেকে বেরোতে চাই, আমি জাস্ট পারছি না। আমি লোকচক্ষু এড়িয়ে এখানে এসে পৌঁছেছি। অভয় দেখেছে আমাকে বেরোতে, হয়তো আমার পিছুও নিয়েছে, নিখাত এখানেও এসে পৌঁছবে। আপনি যেভাবে হোক আমার ডিভোর্সের ব্যবস্থা করুন উকিলবাবু, প্লিজ। ধুর বাবা, বাইরে থেকে তো কিছুই শুনতে পাচ্ছি না সেভাবে। ঠাকুর তুমি দেখো যেন ধরা না পড়ি। একটা বিষয় আপনাকে জানানোর ছিল, জানি না জানানোটা ঠিক হবে কিনা, কিন্তু না বললেও নয়। দেখুন, আপনি কোনো দ্বিধা করবেন না, খুলে বলুন কি হয়েছে আপনার সাথে, বলুন। কালশিটের দাগ, কি হলো ব্যাপারটা?